আব্দুল আহাদের দেহটাকে জয় ছেড়ে দেবার পরেও পড়ল কয়েক মুহূর্ত বাদে। কে জানে মৃত্যুর আগে কেন আব্দুল আহাদ আরমিনের ওড়নাখানা মুঠোয় চেপে ধরেছিল। হয়তো সব নারীতে মা লুকিয়ে থাকে তাই, আর তাদের আবরণের আঁচলে মমতার গন্ধ। এতিম আব্দুল আহাদ শেষবার সেই মমতাটুকুই অন্তর ওড়নার প্রান্তে খুঁজেছিল, যে ওড়না জয় আমির বুক ছুঁয়ে ঝুলছিল তখন। জয় মুরসালিনকে মারল না। মুরসালিনকে অতগুলো ছোট ছোট প্রাণহারা দেহের মাঝে নরকের মেঝেতে শুইয়ে রেখে লুঙ্গির নিচ পৃষ্ঠে হাতের রক্ত মুছতে মুছতে বেরিয়ে এলো বড়ঘর ছেড়ে। আরমিনকে নিয়ে তাকে দেশ ছাড়তে হবে আজ রাতেই। তার কাছে এমপির কাজ ছিল বড় ঘরে লাশ বিছানো। তা সম্পন্ন হবার পর এমপি আর কেন ছাড় দেবে তাকে অথবা আরমিনকে? হঠাৎ জয় ফিরে এলো। এক হাঁটু গ্যারে বসে দায়সারা হাতে মুরসালিনের মাথাখানা উড়ুতে ঠেকিয়ে ঠোঁটের কাছে পানির গ্লাস ধরে বলল, হা কর। 3 দিন পর সামান্য একটু পানি খাদ্যনালী পেরোতেই গলগল করে রক্তবমি উঠে এলো। জয়ের লুঙ্গিতেও লাগল। তাতে একটুও হেলদোল হল না জয়ের। সে আরও খানিকটা পানি মুরসালিনকে পান করাল। উঠে যাবার সময় বিড়বিড় করে বলল, আত্মত্যাগের কুরকুরানি যাদের থাকে, তাদের তোর মতো দড়ি ছিঁড়ে গোয়ামারা খাওয়া ছাড়া আর কি? কাল পালাসনি কেন? আমি কি মহান? এখন তোকে নিজ হাতে ছেড়ে দেব? মুরসালিন বুঝল, সে খুব শীঘ্রই চেতনা হারাবে। তার মস্তিষ্কে অতিরিক্ত চাপ ও যন্ত্রণা শুরু হয়েছে। দম আটকে আসছে। তবু সান্ত্বনা পায় বাকি শিশুরা নিশ্চয়ই এতক্ষণে মায়ের আঁচল ছুঁয়েছে। বন্দি মুরসালিনকে সত্যি জানাবে কে? গতরাতটা শেষ সুযোগ ছিল আনসারি সাহেবের জন্য। হামজা হাসপাতালে, জয়কে অ্যারেস্ট করবে রৌফ কায়সার, সেই ফাঁকে কিছু না করতে পারলে জান যাবে সবার। বাড়ি পাহারায় তখনও বেশ কয়েকটা ছেলে থাকার পরেও এলেন তিনি। হাতাহাতি হল, ধাতবস্ত্র চলল টুকটাক। বিশাল প্রাচীর ঘেরা হামজার নগরী ওটা। তার একপাশে স্বচ্ছ পুকুর, ওপর পাশে বাসভবন, সামনে ওয়ার্কশপ, পেছনে পচা পুকুর, যেখানে হামজার মেশিনের বর্জ্য পদার্থ যায়। আশপাশে কেউ নেই ভেতরের আওয়াজ শোনার। রাত 10টা বাজতেই হামজার বাড়ির কয়েক গজ দূরত্বে লোক চলাচল কমে আসে। এসব বাড়ির শব্দরাও জানের শিকারী। এসব বাড়ির সামনে দিয়ে হাঁটতে হয় বোবা ও কালাদের। যে লোক কানে শোনে ও কথা বলতে পারে তার উচিত না রাতে বাড়ির আশেপাশে ঘেঁষা। কত রকমের শব্দ হতে পারে, সেসব শুনে ফেলার পর আর কোনোদিন দুনিয়ার কোনো আওয়াজ না শুনতে পাবার সম্ভাবনা সিংহভাগ। কারণ প্রাণ না থাকলে কান আর জবান কাজ করে না। ছেলেরা কয়েকজন ধরাশায়ী ও আহত হল। কোনোরকমে বাচ্চাগুলোকে বের করে এনে ছোট্ট একখানা মালগাড়িতে তোলা হল। তখন আনসারির হৃদযন্ত্রে কেউ হাতুড় ঠুকছে। আনসারি সাহেব অতি দুঃখে বোকা বনেছেন কিনা জানা নেই। কিন্তু তিনি ভাবলেন মালগাড়িতে যখন তোলা হয়ে গেছে, ওরা ওদের বাড়ি বোধহয় এবার পৌঁছাবে। কিন্তু মুরসালিন যাবে না। তিনি কেঁদে ফেললেন। দাড়ি ভিজে উঠল। মুরসালিন উনার হাত দুটো জড়িয়ে ধরে কপাল ঠেকায়, চাচা, আজ আমি ওদের সাথে গেলে ওরা বাড়ি ফিরেও স্থায়ী হবে না। আমার খোঁজে খোঁজে ঠিক আবার ওদের জায়গা এরকম কোনো কালকুঠুরি হবে। হামজারা আমাকে বন্দি অথবা মৃত না দেখা অবধি সামান্য শান্তও হবে না। আপনি ওদের জীবন ঝুঁকিতে ফেলবেন না আমায় বাঁচাতে চেয়ে। এই তো বেঁচে আছি আমি। এই চিঠিটা নিয়ে গিয়ে বড় হুজুর সাহেবের কাছে দেবেন, উনি যেন মাদ্রাসাসহ সকল কার্যক্রম বন্ধ করে দেন। আর একটা প্রাণের ভারও বইবার সাধ্যই আমার এই ভঙ্গুর কাঁধে নেই। আমি আমার রবের কাছে কি জবাব দেব? ওরা অনেক কোরআন শিখেছে। এবার বেঁচে থাকুক। নারায়ে তকবীর। বাকিরা উচ্চস্বরে বলে উঠল, আল্লাহু আকবার। সবাই উঠল আনসারি সাহেবের সাথে। কেবল গেল না 4 আধমরা যুবক ও 3 পাগল কিশোর।
মুরসালিন ভাইয়ের সাথে টুকরো টুকরো হয়ে যাবে, তবু ভাইকে না নিয়ে ফিরে যাবে না। আনসারী সাহেব চোখ মুছে বেরিয়ে গেলেন। তার সেদিন রাতের সরলতার ওপর ধিক্কার দেয়াই যায়। তার মালগাড়ি আটক হল এমপির কাছে চারমাথার মোড়ের অদূরে। সকাল সকাল পুলিশ এসে তাকে এমপির ডেরা থেকে দেশদ্রোহী হিসেবে ও তার সাথে আসা জওয়ানদেরকে লালকমলা ইয়াবা বড়ি পাচারকারী হিসেবে ধরে নিয়ে গেল। মালগাড়ি থেকে বাচ্চাগুলোকে নামিয়ে নতুন নরক এমপির বাড়ির বেসমেন্টে জায়গা দেয়া হল। মালগাড়িটা থানার হেফাজতে গেল স্মাগলিং ভেহিকলস হিসেবে। সেদিন রাতের গল্প শেষ। পরদিন রাতে এমপির সাহেবের মনমতো ঘটনা ঘটতে গিয়েও ঘটেনি। রোজ পরিকল্পনা একমতো কাজ দেয় না, এ এক সমস্যা বটে। আগের রাতে যেভাবে চমৎকারভাবে কতকগুলো জঙ্গি উনি শিকার করেছেন, পরদিন রাতে সেরকম নিখুঁতভাবে তার লোক জয় আমিরকে আজরাইলের হাতে তুলে দিতে পারেনি। জার্জটা এখনও হাসপাতালে পড়ে আছে। সমস্যা হল, ছোকরারা ঘিরে আছে কেবিন। নয়তো ওখানে গিয়েই শেষ আশাটুকু রদ করে আসলে নিশ্চিন্ত হতে পারতেন তিনি। এখন জয়ের মরাবাচা গলার কাটার মতন বিধে আছে গলায়। এমপি সাহেব তাই খুবই খুশি হতে চেয়েও পারছেন না। সমস্যাটা হলো, কবির যখন কলে রিমিকে বলছে, বড় ভাবি সর্বনাশ হয়ে গেছে, ভাবি জয় ভাইয়ের গুলি লাগছে। কবিরের ভেজা কণ্ঠ ও খবরখানা রিমির তরল মনকে ছলকে দিল। সে ভুলে গেল সে বসে আছে হামজার চোখের সামনে। তার ওপর তার মুখ দিয়ে বেরিয়ে এলো, জয়ের ব্যাস। ছো মেরে ফোনটা ক্যারে নিয়ে হাতের সেন্সর ক্লিপ খুলে উঠে বসে পড়ল হামজা। কি হইছে রে কবির? জয় কই? কই ও? কি বলছিলি তুই? বল বল। ও পাশে কবিরের দম আটকে গেল। হামজা গর্জে উঠল, বল হারামজাদা, নয়তো একদম সামনে পেলে জিহ্বাটা একটান মেরে ছিঁড়ে আনব। কথাটা সত্য। হামজা সত্যিই তাই করবে। থরথর করে কাপা গলায়, জয় ভাইরে কারা জানি গুলি করছে ভাই। কিছু হয় নাই তেমন। চুপ, খানকির বাচ্চা। কবির থরথরিয়ে উঠল। একদম সত্যিটা বল। যেন ধর আমি এখানে বসে লাইভ দেখতেছি। তোর কি মনে হয় হামজা পুঁটিমাছের জান নিয়ে দুনিয়ায় এসেছিল? একটু হাওয়া দিলেই মরমর করে ওঠা ছনের ঘরের মতো ভিতরে আমার কইলজার। কবিরের কিন্তু এবার একটুও ভয় লাগল না। হামজার এই কথা শুনে যে কেউ ভাববে এ তো বড় শক্ত কথা। কবির জানে হামজার কলিজা এখন ইতোমধ্যে গুড়িয়ে পড়া ছনের ঘরের মতো অবস্থা। জয় যে খুঁটি সেই ঘরের। কবির কেঁদে ফেলল, ভাই, জয় ভাইয়ের রক্ত লাগবে। রক্ত নাই কোত্থাও, কোনোহানে পাই নাই। আর্জেন্ট রক্ত দরকার। হামজা কল কাটার আগে শুধু বলল, যদি আমাকে দেরিতে জানানোর কারণে জয়ের অসুস্থতার এক ফোঁটাও বাড়ে রে কবির, তোর বংশ আমি দুনিয়া থেকে মুছে তুলব বলে দিলাম। আর কেউ জন্মাবে না সেইখানে, যারা জন্মেছিল থাকবে না। বাস্টার্ড। ততক্ষণে সে ক্যানোলা টান মেরে খুলে ফেলায় হাতের পিঠে এক পাজা রক্ত, হাতের শিরা ফুলে তসতসে হয়ে উঠেছে। রিমি ঝাপটে ধরল, শুনুন আমার কথা, এই জীবনে আমার হাতে মার খাওনি, রিমি, না? আজ প্রথম দিন হতে পারে। আমার ফতোয়া পাঞ্জাবি অর এনি আউটফিট কিছু এনেছ? রিমি ছলছল চোখে হামজার বুকের সামনে পথ আগলে কাছে এসে দাঁড়ায়, মারুন। তাই মারুন। তবু এই শরীরে ছুটতে ছুটতে যেতে পারবেন না। আমরাও যাব। কাল সকালে রওনা দেব। আপনার ইনজেকশন চলছে। আমি থেরাপির অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। অন্তত আর একটা সপ্তাহ থাকতেই হবে এখানে। আপনি বুঝতে পারছেন না, এক সপ্তাহ ওদিকে আমার দাফন হয়ে যাবে। তুমি কি মনে করো আমি আমার এই এক দেহের মধ্যে বেঁচে আছি? আমার কর্ষিকাগুলো দিনাজপুর পড়ে আছে, রিমি। হামজার ইশারায় এগিয়ে এসে দুটো ছেলে হামজাকে শার্ট পরিয়ে দিল।
হামজা রিমিকে থুতনি ধরে চুষে একখানা শক্ত চুমু খেল ঠোঁটে। এরপর আচমকা তার মনে হল সে যেন 1000 বছর দাঁড়িয়ে। মেরুদণ্ড অবশ তার, ধূপ করে কোমর ভেঙে বসে পড়ল বেডের ওপর। নিচু হয়ে হেসে মাথা তুলে বলল, আমার কি হয়েছে রিমি? ডাক্তার কিছু বলেছে তোমায়? আমায় তো বলবে না শালারা। কি হয়ে গেছে আমার? রিমির সবচেয়ে প্রচলিত ভাষা কান্না, বিশেষ করে এই পুরুষটির সম্মুখে। কয়েকটা টিস্যু ছিঁড়ে হাতে চেপে ধরে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যায় হামজা। পিছু নেয় রিমি। তুলি গিয়ে হামজার আরেক বাহু চেপে ধরল। কোয়েল সবার আগে হাঁটছে। হামজা বোন ও স্ত্রীর কাঁধের ওপর বিশাল শরীরের প্রায় সম্পূর্ণটুকু ভর ছেড়ে দিল। উপায় নেই, তার শরীরে স্নায়ু অকার্যকর লাগছে। পেছনে হামজার ছেলেরা, দুজন ওয়ার্ড বয়। তারা হুইল চেয়ার এনেছিল। হামজা বসল না। ওটা অসম্মানজনক, তার আগে হামজা মরে যাবে, তবু পঙ্গুত্ব বরণ তার পক্ষে সম্ভব নয়। সে মেরুদণ্ড ভেঙে বসে থাকবে পঙ্গুর মতো, আর আরেকজন মেরুদণ্ড সোজা করে তাকে নিজ শক্তিতে ঠেলতে ঠেলতে নিয়ে যাবে, এর আগে হামজা মরে যাবে। তবু এই ধরনের সেবা গ্রহণ করা সম্ভব নয় তার দ্বারা। একজন প্রাইভেট ডাক্তার সাথে চলল ভ্রাম্যমাণ অবস্থা পর্যবেক্ষণের জন্য। নিজস্ব গাড়ির অবস্থা বেহাল। ভাড়া গাড়িতে রিমির কাঁধ ও বুকের মাঝ বরাবর মাথা রেখে চোখ বুজে পড়ে রইল হামজা। রিমি কিন্তু টের পাচ্ছে হামজার বুকের ধুকপুকানি। সে অবাক হয়, সাথে ঈর্ষান্বিত। জয়ের জন্য এই লোকের বুকে এত তোলপাড় চলবে কেন? বাইরে থেকে মুখটা দেখলে মনে হবে দুনিয়ার সকল নিষ্ঠুরতা ওখানে আশ্রয় পেয়ে খুব আরামে আছে। কিন্তু অসুস্থ হামজার বুকের কাঁপুনি রিমিকে অবধি কাঁপিয়ে তুলল। এখন কি রিমির বলা উচিত লোকটার নিজের শরীরের অবস্থা কি? যে অবস্থা রিমির ঘেন্নায় ভাঙন ধরিয়ে দেবার জোগাড় করেছে। আজ দুপুরের পর ডাক্তার আলাদাভাবে রিমিকে ডেকে নিয়ে বললেন, হামজা মেরুদণ্ডে ভয়ানক আঘাত পেয়েছে সেদিন। অর্থাৎ স্পাইনাল কর্ড, যা সরাসরি প্রধান স্নায়ুর সাথে যুক্ত। এবং আঘাতের ফলে মেরুদণ্ডে ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হচ্ছে। এতে ধীরে ধীরে মেরুদণ্ডের কোষগুলো মরে যাবে। ইনফ্লেমেশন তৈরি হবে। ইনফ্লেমেশনের ভয়াবহতাই হল প্রথম দিকে সাধারণ মনে হয়, ধীরে ধীরে অনলি আ হিউম্যান হ্যাজ টু বিকাম সেন্সরিয়ালি ডেড। প্রথমবার চেতনা ফিরে পাবার পর থেকেই হামজা পিঠে অনুভূতি টের পাচ্ছিল না ও মেরুদণ্ডের আশেপাশের দৈহিক অংশ অবশ অনুভূত হচ্ছিল। এটা কয়েক সপ্তাহ বা কয়েকদিনের ব্যবধানে পারমানেন্ট প্যারালাইজেশনে রূপ নিতে পারে। হামজার কন্ডিশন সেদিকেই এগোচ্ছে। তার ওপর সে সবসময় ভীষণ মানসিক চাপে থাকে, চিকিৎসা নিতেও খুব অনাগ্রহী। এই অসময়ে চিকিৎসা ছেড়ে যাওয়াটা তার জন্য অপূরণীয় ক্ষতিকর হতে পারে। শেষে ডাক্তার সাহেব ব্যক্তিগতভাবে বড় আফসোসের সঙ্গে মাথা নেড়ে বললেন, মেরুদণ্ড, স্পাইনাল কর্ড, মানুষের দ্বিতীয় প্রধান স্নায়ুতন্ত্র। যে কোনো ধরনের নিউরোলজিক্যাল, সাইকোলজিক্যাল প্রবলেম অর প্যারালাইজেশনে স্থায়ীভাবে ভুগতে হতে পারে। খুব তাড়াতাড়ি বড় একটা সার্জারি অথবা থেরাপির ডোজ শুরু না করলে পরে চেয়েও আর কিছু করার থাকবে না। কিন্তু হামজা যেন পারলে যখন তখন পালাবে হাসপাতাল ছেড়ে। সে জানে তার অনুপস্থিতিতে সব ভেসে যাচ্ছে ওদিকে। অথচ সে বুঝল না ধ্বংস ও মৃত্যু অনিবার্য সত্য। এই দুটো থেকে পালিয়ে উল্টো পথে ভাগার পথেই এ দুটোর সঙ্গে সাক্ষাৎ ঘটে যায়। এটা প্রকৃতি। জয় নিঃশ্বাসের গতি স্বাভাবিক হল সন্ধ্যার দিকে। চোখ খুলল না। তবে ডাক্তার বললেন, সে ঘুমন্ত, চেতনা আসছে। হামজার পৌঁছাতে মাঝরাত হবে কমপক্ষে। কবিরের যে আরও একখানা গুরুদায়িত্ব আছে। সে বেরিয়ে গেল ঘোড়াহাটের উদ্দেশ্যে। আমির নিবাসে ঢুকতে গিয়ে গা ছমছম করে উঠল। তখন বেশ রাত অনেক হয়ে গেছে। পা দুটো কেউ পেছনে থেকে টানছে যেন ফিরে যাবার তরে। জয়ের পাঠানো দুজনকে কোথাও দেখল না। তাহলে কি অন্ধকারে আর্মিন এত দীর্ঘ সময় পার করেছে?
আতকে উঠে জোরে ধাক্কা ও লাথি মারতে লাগল সদর দরজায়। অনেকক্ষণ পর ক্ষীণ স্বর ভেসে এলো, কে? জয় আমির। কবির হাসে, ভাবি, আমি কবির। একটু বিশ্বাস করে দরজা খোলেন তো। আমি আইসি। 10 মিনিট পেরিয়ে গেলেও দরজা খুলল না। কবির ধাক্কায় আবার ভেতর থেকে হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে শাল কাঠের ভারী দরজার লোহার বিশাল হুড়কোটা খুলতে আরমিনের শরীরের শেষ শক্তিটুকুও যেন নিঃশেষ হল। হুড়মুড় করে পড়ে যাচ্ছিল মেঝেতে। কবির ঝাপটে ধরল, পরক্ষণে দ্রুত ছেড়ে দিয়ে ক্ষমা চাইবার মতো করে মাথা নত করল। টর্চের আলোয় অন্তুকে দেখে বুক কেঁপে উঠল কবিরের। মনে হচ্ছে যেন কোনো দীর্ঘদিনের সাজাপ্রাপ্তা রাজবন্দিনী। মেঝের ওপর থোকা থোকা বমি শুকিয়ে লেপ্টে আছে। 2-1 ফোঁটা রক্তও ভেসে আছে তাতে। কবিরের গা কেঁপে উঠল ভেতরের নির্জন ও অন্ধকারচ্ছন্নতা দেখে। কিভাবে সম্ভব একলা দিনরাত কাটানো এই মৃত্যুপুরীতে? ওরা আইছিল, দরজা খোলেন নাই? অন্তু জবাব দিতে পারল না। কিন্তু বোঝা গেল সে খোলেনি। দরজা খোলাটা অন্তুর জীবনে সুখকর ঘটনা নয়। এছাড়াও এই নির্জন শিকারী বাড়ি, অপরিচিত নোংরা চরিত্রের পুরুষ ও অন্তুর সচেতন নারীচিন্তাওরা বোধহয় ডেকে ডেকে গলা ব্যথা করে ফিরে গেছে। হঠাৎই কবিরের কি হলো কে জানে, সে একটু ভাবনায় পড়ল। অন্তুকে পর্যবেক্ষক নজরে দেখতে দেখতে বুক নিংড়ে আসা এক চিলতে ছলকানো হাসি তার মুখে ফুটে উঠল। তার আন্দাজ, না আন্দাজ নয়, সে নিশ্চিত যেন। সে সদরঘরের বিভিন্ন কোণে 10-12টা মোমবাতি জ্বালাল। দ্বিধা, লজ্জা, ভয়ের কাপা হাতে খাবার তুলে অন্তুর সামনে তুলে বলল, আমারে ক্ষমা করতে পারেন, আপা? অন্তু নিভু নিভু চোখে চায়। কবির বুঝি কেঁদে ফেলবে। সে আবার বলে, আমার বোন নাই। আমার মতন পাপীরা আপনাগো মতন মেয়েলোকের মর্যাদা কি বুঝব? শিখি নাই তো কোনোদিন। আইজ মাপ করবেন? অন্তু হাসে, আমি কারো কোনো অপরাধ রাখিনি, ভাই। এভাবে বলবেন না। মাফ করার মালিক আমার খোদা তাআলা। আমি এক নগণ্য বান্দি। আমি শুনছি যার সাথে অন্যায় হয়, ওই মাপ না করলে খোদাও মাপ করে না। আজ আপনি আমার হাতে একটু খাবার খাইলে আমি ধরে নেব আপনি আমারে মাপ করছেন। অন্তু খাবার নিল। 2-1 বার। আবার বমি আসছিল। কবির নিজ হাতে পানি পান করাই অন্তুকে। তাকে ফিরতে হবে। অন্তু এই বাড়ির সিঁড়ি পেরিয়ে উপরে উঠবে না, সেই শক্তি নেই তার শরীরে। কবিরেরও সাহস নেই তাকে পাটোয়ারি বাড়িতে নিয়ে আয়। ওদিকে মরণ। সে বেরিয়ে যাবার আগে অদ্ভুতভাবে হেসে জানায়, আপনের দুশ্মন কইলাম হাসপাতালে, ভাবি। তাই আমি আইসি। অন্তু চোখের পাতা কাপল। গুলি লাগছে কাল শেষ রাইতে। আমি যাই। সে না আইলে দরজা খুইলেন না। এমপির লোক আপনারে খুঁজতেছে। আমি আবার আসব। অন্তুর শরীরে কাঁপুনি উঠল। এটা হতে পারে না। জয় আমির এভাবে মরতে পারে না। এটা সময় নয়। অন্তুর থুতনি ভেঙে এলো, থরথর করে কাঁপল। আচ্ছা, বড় ঘরেরই বা কি অবস্থা? কেমন আছে ওরা? আছে তো। জয় আমির কি করেছে ওদের সঙ্গে? অন্তুর মনে হল সে এখানেই মরে যাবে। বাকি থাকা দায়ভার ও জীবনের পিছুটান তাকে বাঁধতে পারবে না। এত কঠিন হতে নেই জীবন। হামজা পৌঁছাল শেষ রাতে। কেবিনে ঢুকে হুড়মুড় করে ঝুঁকে পড়ল জয়ের বুকের ওপর। জয় শুয়ে আছে। বাহুতে ব্যান্ডেজ, উরুতে ব্যান্ডেজ। শরীরের ওপর পাতলা চাদর। অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল চেহারার দিকে। এই মুখটা তার জয়ের। জয় তার ভাই কম সন্তান। সে জয়ের বাপ, পয়দাকর্তা। কয়েকদিন পর জয়কে দেখে তার মনে হল সে বুঝি কতকাল এই মুখখানায় নিজের নাম শোনে না। হাসির ঝংকার শোনে না।
জয়, ও জয়, তাকা, তাকা, তাকা জয়। আমার কিন্তু রাগ হচ্ছে। জয় রে। জয়ের মুখে হাত নেড়ে দেয়, মাথায় পরম স্নেহে হাত বুলায়। রিমির অবাক লাগে। জয়ের সামনে যে হামজাকে দেখা যায়, ওই হামজা আরেকজন। তার হাত দুটো থরথর করে কাঁপছে, মস্তিষ্কের নির্দেশ যেন হাতের পেশিতে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। হামজার সাথে কি হচ্ছে? জয়ের সুস্থ হতে হবে। দুই ভাইয়ের একবার খুব শীঘ্রই বিদেশ চলে যাওয়া জরুরি। চারদিকের অবস্থা ভালো না। এই সুযোগে দুজনের একচোট জম্পেশ চিকিৎসা সেরে নেওয়া যাবে। ডাক্তার ঢুকতেই থাবা মেরে ধরল, রক্ত নিন। খবরদার যেন উচ্চারণ করবেন না, আমি অসুস্থ, এ অবস্থায় রক্ত দিতে পারা যাবে না। আমার রক্ত ও নেগেটিভ। নার্স, নার্স কই? ডাকেন। তখনও শরীরের বিভিন্ন স্থানে দগদগে ঘা, ব্লাড প্রেশার ও হার্টবিট হাই। কিন্তু হামজার কথার খেলাপি করতে নেই। ডাইরেক্ট ব্লাড ট্রান্সফিউশন ব্যবস্থা করে ফেলা হল। বারবার একজন আরেকজনের রক্ত ভাগাভাগি করতে করতে এখন দুজনের রক্ত গুলে গেছে। কতবার এরকম রক্ত দেয়াদেওই হয়েছে হিসেব নেই। হামজা কি করে নিজের রক্তকে অস্বীকার করতে পারে? জয় এখন তার রক্ত। সেই জয়ের পরিবার, বংশপরিচয়, আত্মীয়, মা বাপ, ভাই, অভিভাবক। আর কারো স্থান নেই এখানে। এম ড্যাশ। রক্ত দেবার পর জয় অবজারভেশনে রইল। দুয়েক দিনের মাঝে তার শরীর ঠিক হয়ে উঠবে। তার শরীরে এসব মশা কামড় মারা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজ। এসবে কাবু হবার মতো ক্যাপাসিটি শরীর বহুকাল আগেই হারিয়ে ফেলেছে। হামজাও বাকি রাতটা সহ গোটা দিনটা হাসপাতালেই আরেকটু চিকিৎসার অধীনে রইল। এ অবস্থায় রক্ত দেবার ফলে তার শরীর আরও ভেঙে এল। দুজন পাশাপাশি বেডে পড়ে রইল। কবির খুশির সংবাদখানা কাকে দেবে করে উত্তেজনা সামলাতে পারছিল না। কিন্তু সে অন্তত জয়কে দিল না। একজনকে দেবার সাথে সাথে হাসপাতাল ভেঙে দিনাজপুর এসেছে, এই খবর শুনলে জয় এই মুহূর্তে দুনিয়াদারি ভুলে ছুটতে চাইবে ঘোড়াহাট। উন্মাদ হয়ে যাবে। কিন্তু কবিরের ভেতরে চেপে রাখা কঠিন। রিমি, তুমি ও কোয়েল জয় ও হামজার বেডের মাঝখানে বসা। হামজা জয় দুজনেই ঘুমোচ্ছে তখন। রাত শেষ হবার পথে। ফজরের আজান হবে। চারদিকে নিশ্চল নীরবতা। কবির রিমির কানের কাছে ফিসফিস করে বলল, বড় ভাবি। জয় ভাই বাপ হইলে কেমন হবে কন্ত? রিমি বিস্ময়ে তাকায়। চোখ দুটো চিকিচিক করে উঠল, চোখে জিজ্ঞেস করে, হবে নাকি? কবির ইঙ্গিতে যে ব্যাপারটা বোঝাতে পেরে খুবই গর্বিত বোধ করে নিজের ওপর। রিমির কি কান্না পাচ্ছে। একবার আরমিনকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে করছে। খুব। হামজা পরদিন সন্ধ্যার পর বাড়ি ফিরে আরেকটু রেস্ট করে রাতের ওষুধ খেয়ে কয়েকটা ছেলেকে সঙ্গে নিয়ে বড় ঘরে গেল। জয় অনেকগুলো লাশ বিছিয়ে রেখে গেছে। শুধু একটা পতঙ্গের জান এখনো সামান্য ফরফর করছে। পতঙ্গটার নাম মুরসালিন। এটা বিরক্তিকর। সে মুরসালিনের আধমরা দেহটাকে গলা চেপে ধরে বসিয়ে বলল, তুমি আমার খুব বড় বড় ক্ষতি করেছ, মুরসালিন। তোমরা নীতির কথা বলে বেড়াও, আমার মতো পাপীর ক্ষতি করো। তোমাদের নীতি কি বলে? পাপীর ক্ষতি করা নীতিবিরুদ্ধ নয়। দুটো ছেলে বড় চাপাতিখানা ও শান এনে রাখল হামজার কাছে। হামজার হাতের পেশি অবশ প্রায়। ওরাই শানে চাপাতি ঘষতে লাগল। ধাতব শব্দ উঠল অবরুদ্ধ ঘরখানায়। আর তিনজন গিয়ে পাশের ঘর থেকে কুকুরের খেয়ে অবশিষ্ট রাখা হাড্ডিসার দেহকঙ্কালগুলো এনে ফেলল মেঝের ওপর। আজ আবার চুল্লি চলবে বড় ঘরে। ভালো আয়োজন হবে আজ। হামজা চাপাতি এক হাতে তুলে ধরল, একটু জোর ও জেদ বেশি দিতে হল শরীরের ওপর। মুরসালিনকে বলল, আমি আগে আলাদাভাবে তুমি জীবিত থাকতেই তোমার হাত দুখানা চাই, বুঝলে?
তোমার এই হাত দুটো আমাদের বিরুদ্ধে খুব আপত্তিকর কথাবার্তা লিখেছে। আমার পালক বাপকে মেরেছে। আর অনেক কিছু। এক কোপে মুরসালিনের ডান হাতখানা কেটে ফেলল হামজা। চামড়ার সাথে ঝুলছিল হাতখানা, হামজা টান মেরে ছিঁড়ে নিল। মুরসালিনের চিৎকার বড় শ্রুতিমধুর লাগছে, এটা শুনবে বলে সে মুখে কিছু গুজে দেয়নি। মুরসালিনের চোখে তখনও অভয়। একটুও আকুতি নেই। সে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতখানার দিকে তাকিয়ে হাসল। ওই হাত দুটো শেষবার তার মায়ের কাছে চিঠি লিখেছে। ওই হাত দুটো ধরে মা কতবার বলেছে, শোন মুরসালিন, ভার্সিটিতে পড়তে দিছি বলে জাহিল হবি, তা কিন্তু না। কদম ত্যায্য করব। তোর এই হাত যেন কারো কষ্টের কারণ না হয়। তোর হাতেখানা যেন কখনো মিথ্যা ও মজলুমের বিপক্ষে না লেখে। আল্লাহ পাক হাসরে প্রতিটা অঙ্গের হিসাব চাইবেন। অঙ্গরা নিজেরা নিজেদের কৃতকর্মের সাক্ষী দেবে। বলতে বলতে মরিয়ম কেঁদে ফেলতেন। মুরসালিন হেসে জড়িয়ে ধরত আম্মাকে ওই হাতখানা দিয়েই। আজ এই অবস্থায় তিনি দেখলে নিশ্চয়ই মুরসালিনের বুকে জায়গা নিতেন, কিন্তু মুরসালিনের হাতখানা নেই উনাকে জড়িয়ে নেবার জন্য। মুরসালিন তাই হাসল। তার খুব পিপাসা পাচ্ছে। এক গ্লাস ঠান্ডা পানির জন্য বুক চিরে আসার মতো অনুভূত হল। সে অবাক হল, মৃত্যু পূর্ববর্তী প্রভাব তাকেও ঘিরে ধরতে সক্ষম হয়েছে। মৃত্যুর তো আসলেই অনেক শক্তি। মানুষ কেবল সান্ত্বনা পেতে বলে মৃত্যুকে আমি ডরি না। মৃত্যুর আগ মুহূর্ত মৃত্যু মুহূর্তের চেয়ে কঠিন বুঝি। বাম হাতখানাও কেটে নিল হামজা। মুরসালিনকে দেখতে অদ্ভুত লাগল। জীর্ণ হয়ে আসা লম্বা শরীরে লম্বা লম্বা সাহসী হাত দুখানা নেই আর। টপটপ করে রক্ত পড়ে যাচ্ছিল মেঝেতে। হামজা একটা ছেলের ওপর ভর দিয়ে অনেকটা সময় নিয়ে মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়ায়। উঠতে গিয়ে চারবার মতন মেরুদণ্ড মুড়ে এলো, ঝুঁকে পড়ল অর্ধঙ্গ রোগীর মতো। পিস্তলখানা বুক বরাবর তাক করল মুরসালিনের। কোনো শেষ ইচ্ছা আছে তোমার, মুরসালিন? আছে? বলো। মুরসালিন পাঠ করে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া। ভোতা চারটে আওয়াজ উঠল। পরপর চারটে গুলি মুরসালিনের বুকের প্রায় একই জায়গা ফুঁড়ে পেছনের দেয়ালে গেঁথে রইল। একটা গুলি বিঁধে রইল মুরসালিনের বিদ্রোহী বুকের হৃদযন্ত্রের পেশিতে। চুল্লিতে কয়লা ও কোক অল্প ঢালা হল। অনেকগুলো তাজা দেহ আছে আজ। কোক অত না হলেও চুল্লি জ্বলল। মুরসালিনের শরীরখানা গলে লাল টকটকে লাভা হয়ে উঠল। তার বিদ্রোহ, বিপ্লবের পিপাসা, টগবগে রক্তের স্ফুলিঙ্গ, এক অসহায় মায়ের শেষ প্রতীক্ষা এক মেটাল মেল্টিং চুল্লিতে কিছু সময়ের কারবারে গলে গেল। ফুরিয়ে গেল মুরসালিনও। মুরসালিনের মায়ের অপেক্ষা যদিও ফুরোয়নি। তিনি যে আনসারি মোল্লার কাছে কথা নিয়েছেন মুরসালিনকে নিয়ে আসবেন। হামজার কাজ ফুরল বড় ঘরে। তাকে এখন একবার ঘোড়াহাটে যেতে হবে। রাতের বেলা ঘরে ফিরে ওষুধ খেয়ে শুয়ে পড়ল হামজা। ঘুম আসার সম্ভাবনা নেই। রিমি কোনোভাবেই জয়কে আবার দেখতে যেতে দেয়নি। পা দুটো ঝিমঝিম করছিল, যেন রক্ত ও স্নায়ু নেই। রিমি পা টিপতে টিপতে লাগল। হামজা রিমিকে চোখ ভরে দেখতে লাগল। শাড়ির আঁচলটা প্রায় নেমে আছে বুক থেকে। চুলগুলো এলোমেলো হয়ে খোপা থেকে বেরিয়ে ছড়িয়ে আছে মুখ, কপাল ও গলার দিকে। সে কি দিন দিন পঙ্গু হয়ে যাচ্ছে কিনা জানা নেই। তার বয়সটাও রিমির চেয়ে অনেকটাই বেশি। এই ছোট্ট মেয়েটা আজকাল অবাধ্য হতে লেগেছে। এসব কার করা ক্ষতি? হামজার ভেতরের চাহিদায় অসুস্থতার চাপ পড়ল। কিন্তু তার চোখের দৃষ্টি ও দৃষ্টিতে ওঠা কথা রিমি বোঝে। হামজাকে দমাতেই নাকি জানা নেই, রিমি বলে উঠল, জয় ভাইয়া আর দুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে। কোনোরকম উঠে দাঁড়াতে পারলেই তাকে বেঁধেও আর হাসপাতালে রাখা যাবে না।
সেই ফাঁকে তাকে এদিকের দেখভালে রেখে আপনি যাবেন ট্রিটমেন্টের জন্য। নিজের ভালো পাগলও বোঝে। হামজা বড় বাধ্যর মতো মাথা নাড়ল। কিছুক্ষণ চুপচাপ নিষ্পলক রিমিকে দেখে জিজ্ঞেস করল, আরমিন কোথায়? বাড়িতে নেই কেন? রিমির শরীরটা ঝাঁকি খেল একটা। কিন্তু কি যে তার হল, সে চট করে বলে ফেলল, সেটা নিয়েই তো হয়রান আমি। সারাদিন ভাবছি সে কোথায় গেছে। আমরা যেদিন আপনার কাছে গেলাম, ওকে তো বাড়িতে রেখে গেছিলাম। হামজা একটু চুপ থেকে বলল, সে বাড়িতেই ছিল যখন তোমরা যাও। হামজার সামনে মিথ্যা বলা দুঃসাধ্য। রিমির গলা কাঁপছিল, তবু সে বলল, হ্যাঁ। আর কোথায় থাকবে? কিন্তু আমার মনে হয় আপনি তো এমনিতে ও বাড়িতে যাবার অনুমতি দেন না, ফাঁকা পেয়ে ওখানেই গেছে। হামজা বিশ্বাস করেছে কিনা তা দেখার জন্য তাকাতেও সংকোচ হল রিমির। কিন্তু সে কোনোভাবেই বলবে না আরমিন কোথায়। সে হামজাকে দুর্ভাগ্যবশত ভালোবাসতে পারে, কিন্তু বিশ্বাস করে না। সারাটা দিন তার যে কলিজা পুড়ছে, সেটাও সে এই পুরুষটাকে বুঝতে দেয়নি। সেই জ্বলুনিতে এক পশলা ঠান্ডা পানির মতো সংবাদ, আরমিন গর্ভবতী। রিমি গোসলে গিয়ে পাগলের মতো কেঁদেছে। সে তার দুটো সন্তানের ভ্রূণকে নিজ হাতে হত্যা করেছে। আরমিন কেন সামলে রেখেছে তাহলে? সন্দেহ তো রিমির আগেই হয়েছিল। সেদিনও রান্নাঘরে এই কথাটা বড় ধূর্ততার সাথে এড়িয়ে গেছে আরমিন। রিমি আরমিনের মতো চালাক হলে সেদিনই ধরে ফেলত। কিন্তু জেনে শুনে আরমিন জয় আমির সন্তান গর্ভে ধারণ করেছে কেন? কি উদ্দেশ্যে? সকালটা হামজার চরম ব্যস্ত কাটল। অসুস্থতা পাত্তাই পেল না। সে সকাল সকাল দল নিয়ে পুলিশ ফাঁড়ি, ক্লাব ও পার্টি অফিস ঘুরল। এই কদিনের সব তথ্য পকেটে ভরল। আরমিনের বাপের বাড়ি থেকে খোঁজ এলো, সেখানে আরমিন নেই। রিমি বলতেও পারছিল না, এত খোঁজ করছেন কেন? বাড়ির বউ নিখোঁজ, খোঁজ তো করতেই হবে। হামজা হেসে জিজ্ঞেস করল, তুমি যখন ঢাকার উদ্দেশ্যে বেরোলে, তখন আরমিন সত্যিই বাড়িতে ছিল? কেন জিজ্ঞেস করছেন বারবার একই কথা? রিমির দুই গালে পরম আবেশে দুই হাত রেখে ঠান্ডা গলায় বলল হামজা, রিমি, আমার আর জয়ের মাঝে যেই আসুক, যাই আসুক তাকে আমার তোপে ছাই হতে হবে। মুরসালিন বড় ঘরে থেকে আমার অনেক ক্ষতিই করেছে। তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ক্ষতি জয়কে ভুলভাল অনেক কিছু বুঝিয়েছে। জয়ের আমার প্রতি দ্বিধাভরা আচরণের কারণ ছিল সে। আমি কিভাবে সহ্য করেছি কয়টা দিন, আন্দাজ করতে পারো? আমার আন্দাজ সঠিক হলে সে জয়কে এটাও বলে দিয়েছে আমি জিন্নাহকে মেরে ফেলেছি। রিমি আতকে উঠল। এই জিন্নার খোঁজে বছরের পর বছর পাগল হয়ে ছুটতে দেখেছে সে জয়কে। কেন মেরেছি জানো? জিন্নাহ থাকলে জয় আমার দেয়া ঠিকানা ও পরিচয় ভুলে যেত। একসময় হয়তো আমার সঙ্গ ছেড়ে দিত। আমি সহ্য করতে পারতাম না, রিমি। তাই জিন্নাহটাকেই সরিয়ে নিয়েছি জগৎ থেকে। জয় শুধু খুঁজবে, আমি সঙ্গ দেব তাকে খুঁজতে, কিন্তু তাতে পাবার সম্ভাবনা থাকবে না। এ কথা জয় জানলে যদি আমায় ঘেন্না করে আমি ওর পা ধরে ক্ষমা চাইব। ওকে বলবো, তুই মেরে ফেল আমায়। তবু তোর চোখ দিয়ে আমায় ঘৃণার নজরে দেখিস না। আমার সয় না। পাগল হয়ে যাব আমি। ওকে আমি এই দেখো, আমার এই দুই হাতে, এই হাতের ওপর মানুষ করেছি। ও আমার জান, আমার ছেলে। আমার এই হাতও ছাড়তে পারে না কোনো শর্তেই। সেই শর্তকেই আমি দুনিয়ায় রাখব না। রিমির ভেতরে এক নিগুড় ভয় কাজ করতে লাগল হামজার জন্য। হামজার কঠিন স্বভাবের মুখখানায় এখন নিদারুণ আবেগ খেলছে। কিন্তু রিমি দেখল এই আবেগ যেন ধারালো শুলের চাইতেও বর্বর আর ভয়াবহ। সেই একই কাজ আরও সূক্ষ্ম আর গভীরভাবে আরমিন করেছে। আমি বলেছিলাম না তোমায় ও আমার বিশাল ক্ষতি করছে? তুমি জানো না রিমি, ও জয়কে চিরতরে নিজের সীমানায় বন্দী করার বন্দোবস্ত করে ফেলেছে।
কি ভয়ানক, রিমি। ভাবতে পারো? ওকে আমি ভয় পাই। হ্যাঁ, ঠিক ছিলে তুমি। খুব ভয় পাই আমি। কারণ ও ভয় পায় না, না হারাতে না মরতে। রিমি দম আটকে আসছিল এতক্ষণ, এবার সে কেমন অপ্রকৃতস্থর মতন প্রতিবাদ করে উঠল, আমি থাকতে আপনি ওর কোনো ক্ষতি করতে পারবেন না। তার আগে আমাকে মারতে হবে। হামজা হেসে ফেলল, খুব নিম্নমানের ভাবনা তোমার, গিন্নি। তুমি আমার সঙ্গে বিরোধ রচনা করছ। তুমি আজও ফেইল। পারলে না আমার অর্ধাঙ্গিনী হতে। এ আমার সৌভাগ্য, গর্বের কথা। খুব বাজে কথা, রিমি। আপনি এত নোংরা কেন? নিজের ভেতরে যে এত এত পাপ পুষছেন, তারা কখনো ধিক্কার দিয়ে ওঠে না আপনাকে? মানবজীবনে ক্ষুধা, চাহিদা, প্রবৃত্তি জ্বলন্ত নক্ষত্রের মতো। নক্ষত্র বেশি সক্রিয় হলে তা মারা যায়। আর নক্ষত্রের মৃত্যু মানে বোঝো তো, রিমি? কালগহ্বরের সৃষ্টি, যা এতটাই অসীম যে তার ভেতর আলোকরশ্মি প্রবেশ করলে তাও আর মুক্তি পায় না, বিলীন হয়ে যায়। তাতে তুমি কত কি দেবে? কত ক্ষমতা, কত ঐশ্বর্য, কত শক্তি, সব তলিয়ে যাবে অসীম বিবরে। আমি সেরকম এক মৃত নক্ষত্র। ন্যায়নীতিও সব তলিয়ে যায় আমার গর্ভে। পুস্তকগত জ্ঞানে আমি মানুষের সংজ্ঞা জানি। সে হিসেবে আমি মানুষ নই, রিমি। আমি হলাম ধাঙর। আমি এতটাই ক্ষুধার্ত যে দুনিয়ার সমস্ত আবর্জনাসহ পাপপুণ্যকেও গ্রাস করে বসে আছি। মেনে নাও, সুখে থাকবে। এটা সুখ নয়, নরকবাস। নারী কোথায় সুখী তা আমার জানা নেই, তাই বলতে পারছি না। তবে যদি এটা নরকবাস হয়, হল। তবু আমার সঙ্গ ছাড়ার সুযোগ নেই তোমার কাছে। তুমি আমার অর্ধাঙ্গিনী, রিমি। রিমির চোখ দুটো লাল হয়ে ছলছল করতে লাগল। হামজা বলল, আরমিন কি আমির নিবাসে, রিমি? রিমি জবাব দেয় না, কেবল চোখেই ভস্ম করে দিতে চাইল যেন। আমার বিরোধিতা করো না, রিমি। আমি বিরোধীকে জিয়ে রাখি না। আজ তোমার আচরণে যদি একবারের জন্যও আমার মনে হয় তুমি আমার কাজে বাধা হতে চাও, আমি তোমাকে মেরে ফেলব। কেননা এবার আমি যা করব, তা আমার অস্তিত্বের প্রশ্ন। রিমি তবু ঠিক হামজার পথ আটকে দাঁড়িয়ে বলল, এতদিন যা করেছেন, আমি কোনোদিন সরাসরি বাধা দিতে পারিনি আপনাকে। কিন্তু আজ এমন হবে না যে আমি এখানে বসে থাকব চুপচাপ, আপনি ওদিকে যা নয় তাই করবেন। হামজা খুব সাবলীলভাবে রিমিকে সরাতে চাইল, কিন্তু সে অবাক হয়ে গেল। রিমি পাথরের মতো দাঁড়িয়ে, আজ সব সীমা, সম্মান, মনুষ্যত্বের ঊর্ধ্বে চলে গেছেন, আপনি আমাকেও যেতে দিন। হামজার চোখ দুটো জ্বলে উঠল যেন। রিমি এরকম হামজার সম্মুখীন হল প্রথমবার। সত্যিই হামজা রিমির চুলগুলো মুঠো করে চেপে ধরে কোনো এক বিড়ালছানার মতো ছুঁড়ে ফেলল মেঝের ওপর রিমিকে। মরমর করে উঠল রিমির হাড়গুলো। কপাল ও থুতনি ফাটল। তবু রিমি উঠে এসে হামজাকে কষে এক ধাক্কা মারে। হামজা টাল সামলে রিমির গলা চেপে ধরে ছেচড়ে রুমের ভেতরে নিয়ে গিয়ে ধপাস করে ফেলে দিল বিছানার ওপর। প্রায় বুকের চড়ে গলাটা চেপে ধরে রাখল কতক্ষণ। রিমির চোখে রক্ত উঠে এলো, তখন ছেড়ে দিয়ে বলল, তুই নিজে আমার সন্তানের খুন করে ওই খানকি মাগির বাচ্চা নিয়ে পুণ্যবতীর পরিচয় দিতে চাচ্ছিস? তোর কথা অনুযায়ী আমার মতো পাপীর সন্তান থাকতে নেই, তো জয় কি ফেরেশতা রে? আমার আর জয়ের পথ এখনো অনেক লম্বা। তোদের মতো ২-৪ খানেক বেঈমান মাগি খুন হতে পারে যদি বাধা হয়ে দাঁড়ায়। জয়ের জীবনে আমি কোনো পিছুটান রাখব না। তুই তা বদলাতে পারবি না। তুলি এসে হামজাকে ধাক্কা মেরে সরালো, পাগল হয়ে গেছিস তুই? মানুষ মারতে মারতে হাত এত লম্বা হয়ে গেছে, ঘরে যে আদর্শের মুখোশ পরে থাকতি, সেটাও খসে গেছে। সরে যা জানোয়ার। হামজা বেরিয়ে গেল।
কাশতে কাশতে দম আটকে এলো রিমির। তবু সে কাকুতি করে ওঠে তুলির কাছে, আপু, ওকে থামান। ও আজ সর্বনাশ করতে যাচ্ছে। হামজা তুলিকে টেনে বের করে দিয়ে রিমিকে বিছানার ওপর ফেলে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে রেখে বেরোল। বলে গেল এ বাড়ির সীমানা একটা পাখিও যেন না পেরোতে পারে। জয় আমির গুলিবিদ্ধ হবার শেষরাত থেকে হাসপাতালের বাইরে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সেদিন দুপুরের পর পরই রৌফ কায়সারের পক্ষ থেকে জয়ের কেবিনের সামনে জড়ো হয়ে পড়ল। ওয়ান্টেড ক্রিমিনাল জয় আমির আইনের নজরদারিতে বন্দী হয়ে পড়ল। আইনের পক্ষ থেকে তার জন্য এখন কেবল জীবন বাঁচিয়ে নেবার মতো চিকিৎসা গ্রহণের অনুমতি রয়েছে। সামান্য সুস্থ হলেই কারাগারে স্থানান্তর করা হবে, এরপর আদালত। হাসপাতালে যাবার পর হামজা অবাক হল পুলিশদের আগ্রাসী ভূমিকা দেখে। সে সকালে উপরমহলে কথা বলে এসেছে, লাখ কয়েক টাকা প্রাথমিক পর্যায়ে গুণে ছড়িয়ে দিয়ে এসেছে। দুজনের আউটডোর ভিসা রিনিউ হচ্ছে ওদিকে। এর মধ্যে এত দুঃসাহস দেখানোর কারণ কি? থানা পুলিশ হামজাকে দেখে একটু নড়েচড়ে উঠল বটে, একটু গাইগুই করল। কেউ বা বলল, পুলিশ ফাঁড়ি থেকে ভেগে এসে ঠিক করেনি জয় আমির। নয়তো আমরা সামান্য কনসিডার করতে পারতাম হামজা সাহেব। এখন আর সেই জায়গা নেই। তাহলে কি এমপিও তাই চেয়েছিল? যে যদি তার প্রচেষ্টায় জয় আমিরের কই মাছের জান নাও বেরোয়, তো ভয়ানক এক মামলায় তাকে দীর্ঘভাবে ফাঁসতে তো হবেই। জয় হামজাকে দেখে কেবল তাকিয়ে রইল। তার ভেতরে অতিরিক্ত প্রশ্ন জমে সে বোবা হয়ে গেছে যেন। এখনও রিজার্ভ ব্যাগের খানিকটা রক্ত খুব ধীরে শরীরে যাচ্ছে তার। সাডেটিভের প্রভাবে চোখ বুজে এলো। হামজা হাত ধরে বসে রইল। দুপুর পেরিয়ে গেল। তখন দুপুরের ইনজেকশন দেবার পর জয় আবার ঘুমিয়েছে। হামজার ওঠার সময় হল। সে জয়ের মাথায় হাত নেড়ে উঠে এলো। জয়ের দিকে একবার করে তাকালেই সে টের পাচ্ছে আরমিনের কাছে যাওয়া তার জন্য ফরজ হয়ে গেছে। তার এখন আরও অনেক ধ্বংসতাণ্ডব চালানোর ছিল, কিন্তু তা এই প্রতিকূল পরিস্থিতিতে বোকামি হবে। দিন তো ফুরিয়ে গেল না। এখন আপাতত কোনোরকম জয়কে বর্তমানের বিষাক্ত পিছুটানটুকু ছাড়িয়ে দেশের বাইরে পা রাখতে পারলেই ব্যাস। রাত হল হামজার আমির নিবাসে পৌঁছাতে। অনেকদিন পর এলো এখানে, বহুদিন পর। তার বুকে একটা ব্যথা কাজ করে এই বাড়ির কথা খেয়ালে এলেও। হুমাইরা ফুপুর মুখখানা আবছাভাবে মনে পড়লে হামজার মন চায় আরেকবার মৃত্যুর খেলা খেলতে। আজও মনে পড়ল শীর্ণদেহী লম্বাটে হামজা চালসবজি, পকেটে হুমাইরার দেয়া কটা টাকা নিয়ে আমির নিবাসের ফটক পেরিয়ে বেরোচ্ছে। দারোয়ার পিঠ চাপড়ে বলছে, ফুবুডারে ভালো পাইয়া চুইসা খাইতাছ, মিয়া? বড়লোক দেইখা বিয়া দিয়ার এই তো ফায়দা। হামজার যে কি লজ্জা করত, ইচ্ছে করত দাফন হয়ে যেতে। তবু সে মাথাটা নত করে বেরিয়ে যেত। শাহানা বসে আছে, রান্না হবে সে বাজারগুলো নিয়ে গেলে। আজ হামজার বাড়িতে বাজার আসে ভ্যান ভরে। সেই বাজার টেনে দোতলায় তুলতে দুজন লোক হাঁপিয়ে ওঠে। কিন্তু হুমাইরা ফুপু আর নেই ঋণ ফিরিয়ে নেবার জন্য, অথবা সমাজের বিশিষ্ট মানুষ হয়ে ওঠা হামজাকে দেখার জন্য। সদর দরজায় ধাক্কাধাক্কি করে ভেঙে ফেলার জোগাড় হল, তবু ভেতর থেকে দরজা খুলল না আরমিন। গালি দিল হামজা, শেয়ানা মাগি। হামজা কথা না বললে দরজা খুলবে না, আর হামজার কণ্ঠ শুনলে তো মোটেই না। যে চালাক চেংড়ি। জঙ্গলের পার্শ্বে পিছন দিকের আধভাঙা জানালা দরজা পাওয়া গেল। এত বছর পড়ে আছে বাড়ি, চোর ও নেশাখোরদের কাছে ভূতের কোনো কদর নেই। এ বাড়ির দামি সরঞ্জামগুলো খুলে নিয়ে বিক্রির চেষ্টা থেকে জয়নাল আমিরের ভূতও ঠেকাতে পারেনি তাদেরকে। তা হামজার কাজে লাগল। বাংলা ঘরের পেছনের লোহার দরজা খুলে নিয়ে গিয়ে কে কোথায় বিক্রি করে খেয়েছে। সামনের কাঠের দুয়ার ঘুণে ধরা। কয়েকজন জোয়ানের আঘাতে তা ভেঙে পথ তৈরি হল। সেদিকে দিয়ে ঢুকলেই উঠান,
তারপর বড় বারান্দা পেরোলেই অন্দরমহল। খুব সহজে সে এসে অন্তুর পেছনে হলরুমের মাঝখানে দাঁড়াল। অন্তু তখন ভীতস্বতন্ত্র চোখে দরজায় কান বাঁধিয়ে বসা। আর শব্দ আসছে না। আরমিন, লোকগুলো বোধহয় চলে গেছে। জানে তুমি সতর্ক মেয়েলোক, খুলবে না কখনোই। অন্তুর শরীরটা থরথর করে কেঁপে উঠল। হামজা মদের বোতলে চুমুক দিতে দিতে টলতে টলতে এসে দাঁড়াল অন্তুর খুব কাছে। ভয়ঙ্কর দৃশ্য। অন্তুকে পরখ করে দেখে হামজা চোখ বুজে হাসল। সপ্তাহখানেক আগে দেখেও বোঝার একরত্তি উপায় ছিল না সে গর্ভবতী। এত শেয়ানা মেয়েলোকের দেখা আগে পায়নি হামজা। কিন্তু আজ এই অন্ধ কুঠিরে একাকী না খাওয়াসহ বিভিন্ন চাপ ঠিক সেই মেয়েলি অসুস্থতা টেনে বের করে এনেছে। তবু সুন্দরী। যদিও হামজার কোনো আগ্রহ নেই অন্তুর মেয়েলি শরীরে। জয় আজ অন্তুকে দেখলে এক মুহূর্তে ধরে ফেলত, তার বীর্য তার ঘরোয়ালির শরীরে বাড়ন্ত। হামজা অন্তুর কাছ ঘেঁষে বসে পড়ল। হাঁ করে শ্বাস ফেলল কয়েকটা। দুজন বিরোধিতার চূড়ান্ত ঘোষণা জানালো যেন পাশাপাশি বসে। উৎকট গন্ধ হলরুম জুড়ে। শব্দ করে মদের বোতল খুলে একটি ছোট্ট শিশি থেকে কি একটা তরল ঢালল তাতে হামজা। ঝাঝালো গন্ধ সেই তরলের। অন্তু জানে না ওটা ফরমালডিহাইড লিকুইড। অ্যালকোহলের সাথে মিশলে ফরমালিন জাতীয় বিষ তৈরি হয়। এ অবস্থায় তা অন্তুর জন্য মরণসম ও ভ্রূণের জন্য অবধারিত মরণ। হামজা অন্তুর মুখের খুব কাছে মুখ নিয়ে ঘাড় কাত করে বলল, তুমি আমার এত ক্ষতি কেন করলে, আরমিন? অন্তু শক্ত ঢোক গিলে দীর্ঘশ্বাস ফেলে। এটা উপযুক্ত সময় নয় জবাব দেবার। শান্তভাবে মোকাবেলা করার চেষ্টা করা উচিত। তুমি আমার জয়কে ঠিক কিভাবে ধ্বংস করতে চাও? আর কত ক্ষতি করে থামবে? অন্তু হেসেই ফেলল, জয় আমিরের ক্ষতি? সেটা চাইলেও কেউ আপনার চেয়ে বেশি করতে পারবে? সম্ভব? আমি ক্ষতি করব জয়ের? আর করার জায়গা নেই। সে ইতোমধ্যে আপনার সহচর্যে পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। হামজা অন্তুর মুখের ওপর শ্বাস ফেলে অবাক হবার মতো বলল, আজও এই পরিস্থিতিতেও তুমি এভাবে কথা বলবে আমার সঙ্গে? অন্তু জবাব দেবার প্রয়োজন মনে করল না। হামজা খুব সুন্দর করে হাসল, আমাকে ধ্বংস করা তোমার স্বপ্ন। তোমার স্বপ্ন দেখার অধিকার তো আমি কেড়ে নিতে পারি না। কিন্তু এছাড়াও আরও অনেক কিছুই রয়েছে যা আমি কেড়ে নিতে পারি। যা তোমার মতো ছলনাময়ী, কুচক্রী সর্পিনীর কাছ থেকে তার বিষদাঁত ভেঙে নেবে। আর নেই কিছু আমার। গলা আরও শ্লথ করল হামজা, অন্তুর মুখে দৃষ্টি চালিয়ে বলল, উহুম। এই ছলনা জয়ের ওপর খাটে। আমি তোমার কাছে তেমন কিছু পাইনি যা আমাকে আচ্ছন্ন করে তুলবে, আর তোমার এই খেলায় গুটি হব আমি। নোংরা ইঙ্গিতে অন্তুর শরীর ভার হয়ে এল। খুবই কাছে বসে আছে হামজা। হামজা এবার অন্তুর চুল মুঠো করে নরম ঠোঁটের ওপর গ্লাস চেপে ধরল অদ্ভুতভাবে, নাও পান করো এটা। অন্তু মুখ সরিয়ে নিল। তাকে সর্বোচ্চ ভয় যে তার সম্মান হরণ ও তাকে স্পর্শের মাধ্যমে পাইয়ে দেয়া যায় একথা যেন সবার জানা। অন্তুর মনে হল এই দুর্বলতার কাছে সে বারবার হেরেছে। আজও বুক কাঁপছে। শরীর অবশ হচ্ছে। চুল মুঠ করে ধরে অন্তু ওপরভাগে চড়ে বসার মতো করে অন্তুর মুখের ওপর মুখ রেখে হামজা বলল, তুমি গর্ভবতী? হুহ। অন্তু শারীরিক উদ্দীপনা থমকে রইল। বুকে টিপটিপ শব্দ উঠে গেল। তার নীরবতা যেন হামজাকে জবাব দিয়ে দিল। জয় জানে না। হাসল হামজা। মাসখানেক আগে অন্তু টের পেল তার শরীরে গর্ভাবস্থার লক্ষণ স্পষ্ট। ঘৃণ্য পাপী ও তার এক জীবনের আসামির রক্তবীর্য নিজের শরীরে। তার কেমন লেগেছিল সে নিজেও বোঝেনি। সেই অদ্ভুত অনুভূতি কেবল অদ্ভুত, বর্ণনা করা যায় না, তা ছিল মিশ্র। কিন্তু অন্তুর কাছে বিবাহিত জীবন বলতে একটা সংসার ও এক পুরুষই বোঝায়।
যে পাপী হলেও অন্তু তার ছোঁয়ায় সিক্ত, তা মোছার উপায় নেই। অন্তুর একটা ভবিষ্যৎ অবলম্বন চাই, যা পেঁচিয়ে ধরে সে তার অনিশ্চিত ভবিষ্যৎ পাড়ি দিতে পারে। একটা সন্তান, নিজের গর্ভাজাত আপন। এটা কতটা মুখ্য ছিল জানা নেই। মুখ্য বিষয়টা ভয়াবহ বটে। জয় আমিরের একটা পরিবারের নেশা রয়েছে, আমির পরিবারের উত্তরাধিকারী পাবার পাগলামি আছে। এর চেয়ে বড় শাস্তি তার জন্য হতে পারে না যে সে জানল তার সন্তান রয়েছে, কিন্তু তাকে চোখে দেখার বা ছোঁয়ার সাধ্য ও অধিকার তার রইল না। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির এক জীবন ফুরিয়ে যায় বন্দিত্বেই। যে নিজের পরিবারকে হারিয়ে আরও অসংখ্য পরিবার একইভাবে উজাড় করেছে, তার নতুন করে পরিবার ও সন্তান হতে নেই। অন্তুর সন্তানের ওপর কেবল অন্তুর অধিকার থাকবে। অন্তুর জীবনের খুঁটি, তাতে জয় আমিরের ভাগ নেই। শেষ জীবনে জয় আমির মুক্ত হবে মৃত হয়ে, ওই বেঁচে থাকা মৃত্যুর ঊর্ধ্বে। সে এই খবর ততদিন পর্যন্ত দুনিয়া থেকে গোপন রাখতে চেয়েছিল যতদিন না জয় ও হামজার পাপে কারাবদ্ধতা আসছে। হয়নি তা। হামজা অন্তুর শরীরের ওপর উবু হয়ে ঝুঁকে তরল ভর্তি গ্লাসটা এগিয়ে দিল। নাও, ড্রিঙ্ক ইট। আমি অ্যালকোহলে অভ্যস্ত নই। কোনো ব্যাপার না, ট্রাই করে দেখো। তীব্র ঝাঝাল ও বিষাক্ত গন্ধে অন্তুর বুক অবধি জ্বলে উঠল। কি মিশিয়ে পান করতে দিচ্ছেন আমায়? টেস্ট করে দেখো। মরে গেলেও না। হামজা মাথা দোলায়। মরবে না তুমি। মারব না আমি তোমায়। আমি সহজে মারি না কাউকে। আপনি কি চাইছেন বুঝতে পারছি না। বুঝতে পারছ? তুমি বোকা নও। তুমি কুচক্রী, ঘাতকিনী। আমার বাচ্চা আপনার কোনো ক্ষতি করেনি। করবে। জয়কে আমার কাছ থেকে কেড়ে নেবে, ওকে পথভ্রষ্ট করবে, মায় বাঁধবে, পিছুটান তৈরি হবে। তা হতে দিতে নেই। খানিক চুপ থেকে তাচ্ছিল্যে স্বগতোক্তি করল, যেভাবে তুমি ছোট্ট এক দানা বালুকণা থেকে আমার জন্য মহাদেশ হয়ে উঠেছ। অন্তু দেখল ঘৃণা ভরে হামজাকে। হামজা কিছু বলবে, গুরুতর কিছু। জানা নেই আর কি শোনার আছে। 2011-এর মাঝামাঝিতে একদিন হামজার কাছে কুষ্টিয়া থেকে বার্তা এলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক জঙ্গির অনুসারী পাওয়া গেছে। সেটা বড় কথা নয়, বড় কথা হল সে হামজার অঞ্চলের ছেলে। অন্তিক প্রামাণিক। স্কুল মাস্টার আমজাদ আলী প্রামাণিকের ছেলে। সমস্যাটা অন্তিকের বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই। সে যখন হলে উঠবে, লীগের বড় ভাইয়েরা বলল, গণরুমে থাকবি। কিন্তু গণরুমে থাকার একটা সুবিধা হল, বড় ভাইয়েরা যখন তখন মিছিলসহ রাজনৈতিক কর্মে যোগদান, দলে নাম দেয়া, মদ পান, আড্ডা, নারীবাজি, চাঁদাবাজি ইত্যাদির ডাক দেন। তার ফলে পড়ালেখা ছেড়ে উঠে যাবার সুযোগ রয়েছে, পড়ার খাটুনি থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অন্তিক এসবে আগ্রহী না। সে আপত্তি জানিয়েছে বেশ কয়েকবার। তারপর তাকে নজরে রাখা হচ্ছিল, সে জানেই না। 2011-এর শেষের দিকে দেশের পরিস্থিতি গরম। মুক্তিযুদ্ধে কে বিরুদ্ধাচরণ করেছে, কে পাকিস্তানের চর ছিল, এই নিয়ে দুই প্রধান দল কাদা ছোড়াছুড়ি করছে। বছরের শেষের দিকে একটা অভ্যুত্থান হতে হল না। অভ্যুত্থানটা ছিল ইসলামপন্থী কিছু সংগঠনের পক্ষ থেকে। ভারতের পুতুল হয়ে থাকা চলবে না, এই উদ্দেশ্যে। কিছু গ্রেফতার চলার পর তা থামল। এর মাঝে অন্তিক একজন মোটামুটি পর্যায়ের সভ্য পুরুষ। সে ইসলামী অনুষদের দাওয়াহ বিভাগে অনার্স করছিল। সর্বনাশের মূলংশ এখান থেকেই এলো বোধহয়। দাওয়াহকে ইসলামী অনুশাসনমূলক রাজনৈতিক ক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। পরে অন্তিক আসন পেয়েছিল বঙ্গবন্ধু হলে। একদিন রাতে সে পড়ছে। হঠাৎই তার ডাক পড়ল। সে বের হতেই একদল তাড়া করল তাকে। তাদের হাতে চাপাতি, ছুরি, স্টিক।
অন্তিক না বুঝেই দৌড়াতে শুরু করল। হলো চত্বর পেরিয়ে রাস্তায় প্রাণপণে অনেকটা ছুটে সে মণ্ডলপাড়া মসজিদ অবধি পেরিয়ে এল। তখনও পেছনে কমপক্ষে ৮-১০ জন ধাওয়া করছে তাকে। সে মসজিদের অদূরে ভাঙা টিনের এক গেট প্রায় আরেকটু চ্যাপ্টা করে ভেঙে মাঝরাতে ঢুকে পড়ল অচেনা কারো বাড়িতে। শব্দে বাড়ির কর্তার আগে টিনের ঘর ছেড়ে বেরিয়ে এলো যুবতী মেয়ে। অন্তিক অনুরোধ করে, আমাকে একটু লুকোনোর জায়গা দিন। ঝাঝাল কণ্ঠে জিজ্ঞেস করে যুবতী, কে আপনি? কেন লুকানোর জায়গা দেব? আমি অন্তিক, ভার্সিটির ছাত্র। গলা শুকিয়ে কাঠ, শরীর থরথর কাঁপছে তখন অন্তিকের। আর কিছু বলতে পারল না সে। মেয়েটা অন্তিককে ঘরের ভেতর দিয়ে নিয়ে গিয়ে পেছনের দরজা দিয়ে আমবাগানের ওদিকে বের করে দিল। বলল, ওই ঝোপের ওদিকে যদ্দূর পারেন পালানো। কণ্ঠটা তখনও ঝাঝাল। মেয়েটার নাম মার্জিয়া। বয়স কত হবে? ১৯-২০। তার ২০ মিনিটের মাঝে মার্জিয়াদের বাড়ির টিনের প্রাচীরে ঘেরা উঠোন ভরে গেল ছাত্র দ্বারা। ওরা কাউকে খুঁজতে এসেছে। এদিকেই পালিয়েছে কোথাও। এ বাড়িতেই বোধহয় ঢুকেছে। এবার বাড়ির সবাই বেরোল। তারা কেউ কিচ্ছু জানে না কে এসেছে, পালিয়েছে। পুরো বাড়িতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলল। ঘরের এক একটা কাপড়চোপড় রাখার র‍্যাক অবধি ছাড় পেল না। যেন অন্তিক কাপড়ের ভাঁজে বসে আছে মার্জিয়াদের ঘরে। মার্জিয়ার মা কাঁদতে লাগলেন। পুরো পাড়াই কমবেশি জেগে উঠল। কিন্তু কেউ বাড়ির ভেতরে এলো না, যতক্ষণ না ওরা বেরিয়ে গেল। এদের সামনে আসতে নেই। তারা সচেতন জনগণ। কিন্তু ওরা দেখেছে অন্তিক এদিকেই ঢুকেছে। তবু না পেয়ে ক্ষিপ্রতা বাড়াই তো স্বাভাবিক। মার্জিয়ার দাদির ঘরের দরজা ২ লাথিতে চুরমার হয়ে ভেঙে পড়ল। মাঝরাতে বাড়িটা একটুকরো পাগলা ঝড়ো হাওয়ায় বাড়ি খেল। মার্জিয়ার আব্বা মাঝবয়সী মানুষ। তাতে কি? তিনি মার খেলেন। হুমকিও পেলেন, যদি ওই ছেলেকে লুকিয়েছে বলে জানা যায় ক্যারেট বাই করে রেখে যাওয়া হবে। কিন্তু ঘটনার মূল কালপ্রিট মার্জিয়া যথাসম্ভব চুপচাপ আড়ালে দাঁড়িয়ে রইল। যুবতী মেয়েদের এদের সামনে আসতে নেই। সেদিন সারারাত বাড়ির সামনে একগাদা ভারী পায়ের বিচরণ শোনা গেল। অথচ মার্জিয়া সকালে বাড়ির পেছনের ডোবার ধারে ঝোপে অন্তিককে খুঁজতে গেল। কাহিনী শোনার চেষ্টা করল। বাড়ির সাথে বাড়ি লাগানো। পাশের বাড়ির মহিলারা না দেখবে কেন? মার্জিয়ার বদনাম হল। বাড়িতে মার্জিয়া মার খেল। ছোট চাচা ও মা মিলে মারল মার্জিয়াকে। আব্বা ঘেন্নায় কথা বন্ধ করে দিল। বাড়িতে মার্জিয়া ভুল বোঝাবুঝিতে ঘৃণিত হয়ে উঠল। সবাই নিশ্চিত অন্তিকের সাথে বহুদিনের সম্পর্ক। তাই তো তারা খেয়ে এসে প্রেমিকাকে জাগিয়ে আশ্রয় নিয়েছে ছেঁড়া। আবার এত কিছু হলো তবু লাঙের খোঁজ দিল না মেয়ে। দুদিন ওভাবেই পলাতক থাকার পর অন্তিক জানতে পারল সে মিথ্যা মামলায় অভিযুক্ত। বঙ্গমাতা হলের এক ছাত্রীর সাথে কয়জন কি করেছে, সেটার দায় অন্তিকের। এবার ছাত্র উপসদসহ হলের প্রধানরাও অন্তিকের বিরুদ্ধে। এবং এটার কারণ হিসেবে বলা যায় অন্তিক কোনো সাহসে বড় ভাইদের আহ্বান ঠুকরায়। তার পথ কোনটা? অন্তিকের এই পরিণতি জুনিয়রদের জন্য শিক্ষা হয়ে থাকবে। পরে জানা গেল, এটার চেয়ে বড় কারণ অন্তিক যে গোপনে টুকটুক করে ইসলামী সংগঠন ও দাওয়া সম্বলিত কার্যক্রমে সমর্থন ও অনুসরণ রাখে, এটা জানাজানি হয়েছে। অন্তিক বুঝল তার ভার্সিটি জীবনের অবসান এখানেই। সকল স্বপ্ন, ক্যারিয়ার, আব্বুর সম্মান সব গেছে। ভার্সিটিতে পড়তে গেলে মেধা ও সুযোগ নয়, লাগে বড় ভাইদের অনুমোদন, তা অন্তিক হারিয়ে ফেলেছে। এবার কোনো একদিন টুকুস করে তাকে মেরে ফেলা হতেই পারে। অন্তিক একরাতে এক জীবন বদলকারী সিদ্ধান্ত নিল। মার্জিয়ার বাবার কাছে হাতজোড় করে ক্ষমা ও মার্জিয়ার হাত চাইল। দিলেন উনারা। বদনাম যার নামে হয়েছে, তার কাছেই দিয়ে দিলেন। অন্তিকের বাবার খোঁজ করলে অন্তিক বলল, আব্বু এসব জানলে হার্ট ফেইলিউর হয়ে যাবে উনার।
আমি কুষ্টিয়া আর থাকতে পারবো না। আমার জানের ঝুঁকি রয়েছে। মার্জিয়ার বাড়ির লোক অদ্ভুতভাবে এই এক রাতে মুসিবত হয়ে আসা অন্তিকের জন্য একের পর খুব বেশি ত্যাগ তারা করেছেন। এই এক ত্যাগ যা আজব। তারপর অন্তিকের ব্যবসার জন্য একগাদা গহনা মার্জিয়ার হাতে তুলে দিয়েছিলেন। তারপর সেই অন্তিক যখন মরল, মার্জিয়া সহ অন্তিকের সন্তান ও জন্মদাত্রীর পালনটাও তাদেরই করতে হল। কিন্তু এসব দুই গোয়ার কোনোদিন কারো কাছে বলেনি। অন্তিক একটু পাগল হয়ে গেছিল। সে এত কঠিন এক মানসিক আঘাতের পর দিনাজপুর ফিরে আব্বুর কাছে ভুল বোঝার শিকার হল, যেখানে তার নিজেরই বেশি পাগলামি ছিল আব্বুর আদর্শ ধরে রাখার। মার্জিয়া ও অন্তিক তারপর বোধহয় দুজন একসাথে পাগল হল। এই এত বড় ঘটনাটা দুজন রোজ গিলতে গিলতে বাড়ির বাকি তিনটে মানুষ থেকে তারা আলোকবর্ষ দূরে চলে গেল। মার্জিয়া অন্তিককে পাগলের মতো ভালোবেসে ফেলেছে হঠাৎই, এটা সত্যি। কিন্তু অন্তিক মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু সে কখনো জানেনি কুষ্টিয়া থেকে ফিরে সে নজরমুক্ত হয়নি। হামজার লোক তার অবস্থা বহুদিন ধরে পর্যবেক্ষণ ও জানাশোনায় রেখে লোক মারফতে তাকে নিয়ে ফেলল পলাশের ডেরায়। এটাকে বলে ধান্দা ও এক ঢিলে দুই পাখি। অন্তিককে দমন ও পলাশের ধান্দায় বাড়তি মুনাফার ব্যবস্থা হয়ে গেল। 2012তে অন্তু হাজী মুহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিল সমাজবিজ্ঞান বিভাগে। সেও জানল না ভার্সিটির ছাত্র পরিষদ তাকে খুব চেনে, অন্তিকের বোন হিসেবে চেনে। জয় তখন ঢাকাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স করছে। সে ফিরল বছর 2 কাটিয়ে 2014তে হামজার নির্বাচনের আগ দিয়ে। এছাড়া তখন মুমতাহিনাকে অপহরণ করা হয়েছে, মুরসালিন হাতের মুঠোয় আসবে ভাব। সেরকম একদিন অন্তিকের বোনের সামনে হাজির হবার শখ জাগল জয়ের। সে কখনো দেখেছিল না, কিন্তু সে দেখল অন্তিকের বোন অন্তিকের মতো মনোবল খুব সহজে হারায় না। সিগারেটের সাথে সাথে গোটা জয়কেই পায়ে পিষে চলে যাবার দুর্বার সাহস জয়কে খুব ডিস্টার্বড করে তুলল। এরপর মুমতাহিনাকে নিয়ে কৌতূহলবশে সে গভীরে হাঁটাহাঁটি শুরু করল। পরাগও এক প্রকার ফুটবল হল মেয়েটার জন্য। কথা ছিল অন্তুর মতো একটা সামান্য মেয়েকে দমাতে একরাত ক্লাব অথবা কোনো হলের রুমে একটু খাতির করলেই ব্যাস। কিন্তু এর মাঝে জয় একটা অঘটন ঘটাল। সেটাও ভালোই। কমের ওপর দিয়ে বেইজ্জত ঠিকঠাকই হয়েছিল অন্তুর। কিন্তু শেষক্ষণে সেই অন্তুটা যে বাড়ির বউ হয়ে যাবে, এটা সব ঘেঁটে দিল। যদিও ঘাটার কথা ছিল না, যদি না মেয়েটা অন্তুর মতো বিচক্ষণ, জেদি আর কুশলী আগুন হতো। অন্তু দম আটকে হামজার মুখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তার জীবনে কোনো ঘটনাই তাহলে কাকতালীয় ঘটেনি। আর না ঘটেছে সেদিন সিগারেট পায়ে পিষার ফলে। এসবের সূত্রপাত তখন যখন অন্তু কলেজ পড়ুয়া বেখবর কিশোরী। এসব হবার ছিল বলেই হয়েছে। অন্তুর চোখ দিয়ে টস করে কয়েক দানা জল নিথর মুখখানা বেয়ে পড়ল। অন্তি কাজ নেই। জয় আমির ও হামজারা অবশেষে তাকে গাড়ির তলে থেতলে ঠিকই মেরে দিয়েছে। নাও এটা পান করো। অন্তু অদ্ভুত স্বরে বলে, বিশ্বাস করুন, জয় আমির আপনাকে জীবিত দাফন করবেও জানলে। হামজা হতবাক হবে নাকি ক্ষুব্ধ, সে ভুলে গেল তার জয়ের ওপর ঘাতকিনী এই নারীর এতটা অধিকারবোধ ও ভরসা জেগেছে। হামজার পাগল পাগল লাগল নিজেকে। কিন্তু পরমুহূর্তে সে হেসে ফেলল অসীম শীতলতার সাথে। অন্তুর গলার কাছে থুতনি ঘেঁষে বলল, কে বলবে জয়কে? তুমি? উহু, তুমি তো আর থাকবে না জয়ের সামনে উপস্থিত হবার জন্য। তাহলে কে বলবে? এই দেয়াল, আসবাবপত্র। অন্তু একবার দেখল এই নিথর দেয়াল ও আসবাবপত্র। শিকারী এক একটা ইট এই বাড়ির। অবরুদ্ধ নিশীথ আবারও নেমেছে প্রকৃতিতে। আজ কি অন্তুর গ্রাস হবার পালা? অন্তুর পেটের ওপর হাইবুট দিয়ে এক লাথি মারল হামজা, চেপে ধরে রইল পাটা।
অন্তু নিদারুণ আর্তনাদ করে ওঠে, আব্বু। ঠোঁট কামড়ে ধরে কেঁদে উঠল মেয়েটা। হামজা আরেক পা দিয়ে অন্তুর বা পায়ের উড়ু চেপে ধরে হাত দিয়ে অন্তুর হাতজোড়া বন্দি করে প্রায় গোটা শরীরটা নিয়েই ঝুঁকে পড়ল অন্তুর ওপর। ঠোঁটে চেপে ধরল তরল, ড্রিঙ্ক ইট, মাই ডেভিয়াস লেডি। আই ওন্ট সাজেস্ট এনিমোর। অন্তু ছলছল চোখে অসহায় বদনে চায় হামজার দিকে। হামজা চোখ বুজে প্রশান্তির শ্বাস ফেলল। এই কাতরতা এই নারীটির চোখে দেখবার জন্য হামজা অস্থির হয়ে পড়েছিল। কিন্তু হতাশা একটু রইল, তবু অন্তুর চোখে দ্রোহের আগুন ছলকাচ্ছে। আপনাকে আজ শত্রু হিসেবে একটা পরামর্শ দেই, যা করতে চাইছেন না করুন। আমও যাবে, ছালাও যাবে। যে আফসোসে পড়বেন আপনি, তার কোনো অন্ত থাকবে না ইহকালে। হামজা একটুকরো হাসল, এভাবে হামজা ভরকে না। অন্তু কাতর স্বরে কেমন পাগলের মতো করে বলে, আমায় ছেড়ে দিন। আমার কিচ্ছু নেই। আমার বাপ নেই, মা থেকেও কাছে নেই। সব নিয়েছেন। এইটুকু আমার থাকুক। এইটুকু আমার দাবি, আমার নিজের। আমার সন্তান, আমি ওকে নিয়ে বহুদূর চলে যাব। কোনোদিন আর আসব না এ পথে। আপনার জয়কে আমার কখনোই চাই না। আপনি রাখুন তাকে। সে আমার কাম্য নয়। না পেল কখনোই সে তার সন্তানের ভাগ। আমার থাকুক এটুকু। সে আমায় এইটুকু দিয়ে দেবে আমি চাইলে অনায়াসে। আপনি তাকে বলবেন, তার প্রাণভোমরা নিয়ে আমি চলে গেছি। এটা তার জানা দরকার। আমি দূরে গেলেই তার জানা দরকার। হামজা অবাক হবার ভান করে, হু? সন্তানটা কার? তোমার? না, মেয়েলোকের কোনো সন্তান থাকে না। ও তো কেবল পুরুষের দান। আচ্ছা, এটা কার সন্তান? জয়ের? তো ব্যাস, এতে আমার 16 আনা হক আছে। আমার চাওয়া মোতাবেক তার ভাগ্য নির্ধারণ হবে। তবে যদি এটা জয়ের সন্তান না হয় তো বলো, ছেড়ে দেব। জয়কে বলে দেব, ও এমনিতেও আর তাকাবে না। কিন্তু ওর হলে ছাড়া যাচ্ছে না যে। অন্তু চোখ বুজে ফেলল। বুকটা থরথর করে কাঁপছে। তলপেটে মরণের ব্যথা। বুকের ব্যথা নেই। অন্তুর ব্যথারা অসারাজ। তবু অন্তু আকুতি করে, আমাকে যেতে দিন। আজ আমি আমার ঘাড়ে নিলাম সমস্ত দায়। আপনাদের বিরুদ্ধাচারণ, অন্তিকের বোন হওয়া, এক অসহায় স্কুল মাস্টারের মেয়ে হওয়া, সমাজের সাধারণ শক্তিহীন মানুষ হবার এই সব পাপ আমার। এর বিনিময়ে আমি আজ পথান্তরী হব। তার শাস্তি এক নিষ্প্রাণ শিশুর পেতে আছে, বলুন তো? ও আমায় কত ভরসা করে। ও জানে আমার গর্ভ ওর জন্য নিরাপদ। বাইরে যাই হোক, আমি ওর গায়ে তার এক টুকরো আঁচল লাগতে দেব না। এমনটাই চুক্তি আমার ওর সাথে, যেদিন ও আমার কাছে এসেছে। ওর কাছে আমি দোষী হয়ে যাব আজ। এই লাঞ্ছনা মা হয়ে শোয়া যায় না। আপনি বুঝতে পারছেন? ও আমার আমানত। আমার নারীত্বে দাগ পড়ে যাবে। আপনার দেয়া সব কলঙ্ক কবুল, কিন্তু মাতৃত্বের কলঙ্ক আমি পায়ে পড়ছি। আপনার জয় আমিরও ওর বাপসেওকে মারবেন না। আর জায়গা নেই আমার ভেতরে। আমি আর পারব না। মেয়ে হয়ে বাপ হারিয়েছি, সয়েছি। ভাই ও পরিবার হারিয়েও মেনে নিয়েছি। ইজ্জতের দাবি ছেড়েছি। মাতৃত্বে সেই সুযোগ নেই বোধ হয়। আমি পারবই না, আমি বুঝেছি, আমায় যেতে দিন। অন্তুর কান্নায় ভিজে ছিটকে আসা আকুতি অবরুদ্ধ হলরুমের প্রতিটি দেয়ালে প্রতিধ্বনিত হল। কিন্তু এই হলরুম এ ধরনের আর্তনাদে বরাবর অভ্যস্ত। এখানে একটুও অস্বাভাবিক নয় এই অসহায়ত্ব ও আকুতির স্বর। হামজা বিস্ময়ে বাক্রুদ্ধ হল। নারীত্ব ও মাতৃত্ব যে নারীটির মাঝে এত তীব্র, সে কি করে এতটা ধ্বংসাত্মক হতে পারে? অন্তু তাকে হতবিহ্বল করে তুলল। হামজা ভাবতে পারছিল না, বুঝতে পারছিল না নারীটিকে। এত রূপ ও অনুভূতির সত্ত্বাধিকারিণী রিমি পারেনি।
তার ভেতরে অন্ত্রীর তুলনায় একরত্তি বিদ্রোহ না থাকার পরেও সে কি করেছে। হামজার মনে হল আরমিনের ওপর জয়ের পতন জায়েজ। সে শুধু বলল, কোথায় যেতে দেব? জয় যে প্রশ্ন করবে আমায়। কি জবাব দেব? কোথায় গেছে তার সর্পিনী? মাথা নাড়ল হামজা, লাশ দেখিয়ে বলতে হবে এমপির ছেলেটা ঘ্যাচাং করে দিয়েছে। হামজা ক্রান্তি দিল। গ্লাস সরিয়ে নিয়ে বোতল ধরে নিজে পান করতে করতে ডাকল, ওরে আছিস রে তোরা? সিস্টারদেরকে পাঠা রে। 4 জন সহকারী নার্স ও ডাক্তার এলো, হাতে কি সব সরঞ্জামের বাক্স। অন্তু মেঝের ওপর ছেচড়ে কিছুটা পিছিয়ে যায়। অনবরত মাথা নাড়ে, না 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 না। হামজা সাহেব, না। হামজা বলল, কাজ শুরু করুন। রাত অনেক হল। রোগীকে দেখে ডাক্তারের নারী ও মানবী মনে দোলা দেয়া স্বাভাবিক। ইতস্তত করে তারা ডাকে, স্যার। হামজা জবাব দেয়, উহ। কি? আবেগে টান পড়ছে। পিস্তল বের করে হাতে ঘুরালো 2-4 বার। এভাবেই নিয়েও আসা হয়েছে তাদেরকে। একজন গর্ভবতীর এবর্ষণ করাতে হবে। তার শরীরের কন্ডিশন খারাপ। আনা হলো এখানে। শুকনো ফুলের মতো বিধ্বস্ত সুন্দরী, চোখের দিকে তাকালে আর অস্ত্র চালানো সম্ভব হতে চাইবে না। কি করবে তারা? অন্তু উঠে দাঁড়িয়ে কয়েক পা দ্রুত সরে যেতে নেয়। হামজা বলল, ছেলেদেরকে ডাকবো তোমায় ধরার জন্য? তোমার পর্দার খেলাপি হবে না তো? ওরা ছবেও, দেখবেও। তোমার আপত্তি না থাকলে ডাকব। অন্তুর শরীর থরথর করে কাঁপতে লাগল। মাটিতে বসে পড়ল মেয়েটা। হামজার সামনে হাঁটু গেড়ে বসে হু হু করে কেঁদে উঠল। জীবন তাকে কোথায় এনে ফেলেছে। সে আজ প্রথমবার জীবনকে জিজ্ঞেস করল, আমার অপরাধ কি? বল, আমার অপরাধ কি? আমি কেন এত অসহায়, একা? এত দুর্গতি কোনো পাপের বিনিময় হিসেবে দেয়া হলো আমায়? অন্তু টের পায় পাশে আব্বু বসে অন্তুর কান্না দেখছে। অন্তু আত্মহারা স্বরে ডাকে, আব্বু, কোথায় তুমি? সামনে রেখে কেউ এই প্রশ্ন করে, অন্তু, আজ আমায় রক্ষা করতে পারো, আব্বু? না, অন্তু। সেদিনই পারিনি যেদিন তোকে এই জীবন দিয়েছি আমি, আজ কেন আশা করছিস বোকার মতো? চট করে অন্তুর বিচক্ষণ মস্তিষ্কে হিসেব খেলে যায়। আব্বু কি সেদিন চলতি পথে অতটা সময় অন্তিকের সাথে কাটিয়ে এই ঘটনাগুলো শুনেছিল? সেজন্যই কি জেনে বুঝে চুপচাপ অন্তুকে বিয়ে দিয়ে আত্মসমর্পণ করেছে? নয়তো কেন সেদিন কোনো প্রশ্নের জবাব না দিয়ে মানুষটা কেবল অন্তুকে মেনে নিতে বলেছিলেন? কেন সেদিন বলেছিলেন, অন্তুকে তিনি মেরে ফেললেন? আর তারপর ব্রেইন স্ট্রোক। এসব কতটা চাপে হয়েছিল? অন্তু দেখে আব্বু আর নেই। সে ছটফটিয়ে ওঠে। হামজা হলরুমের কেন্দ্রীয় আসনটিতে বসেছে পায়ে পা তুলে। অন্তুর চোখের সামনে জয় আমির ভেসে ওঠে। কোথায় সেই লোক? তার সন্তানকে রক্ষা করার কর্তব্য নেই তার? আসবে না সে? অন্তুর জন্য না, নিজের সন্তানের জন্য আসা দরকার তার। অন্তু এদিক সেদিক তাকায়। কোথাও নেই জয় আমির। কোথাও কেউ নেই অন্তুর। সে এতিম, সে একেলা। অন্তুর 4 হাত পা বাঁধা হল মোটা নাইলনের দড়ি দিয়ে। আজ আকাশে চাঁদ নেই। অমাবস্যার নিশীথ। আমির নিবাসের অভিশপ্ত অবরুদ্ধতা। হামজার নির্দেশ সম্পূর্ণ চেতন অবস্থায় অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভপাত হবে আরমিনের। যদি অসহনীয় ব্যথা ও রক্তপাতে এখানেই মরে যায় তো গেল, নয়তো মানুষ মারা কঠিন ঘটনা নয়। অন্তুর গর্ভাবস্থা 3 মাসের। সুতরাং তার সেকশন অ্যাসপিরেশন করা হল। সহকারী 3 জন ও যে নারী ডাক্তারটি এসেছেন, উনারা অবধি কেঁপে উঠলেন। একবার তাদের মনে হল হামজার গুলিতে মরে যাওয়াই ভালো, তবু এমন নৃশংস ধরনের পাপ ও পাগলামি তারা করতে পারে না। অন্তুর দেহের নিম্নাংশ যখন অনাবৃত করা হচ্ছিল,
হামজা একসময় চোখ ফিরিয়ে নিল। সে শুদ্ধ পুরুষ নয়, কিন্তু তার মোটেই আগ্রহ নেই এই নারীটির শরীরের ওপর। সে সুন্দরী হলেও কেবল ঘৃণ্য। চাইলে সে আজ অনেক কিছুই করতে পারত, কিন্তু রুচি নেই। অথবা কিসের এক দ্বিধা ও আষ্ঠতা। ভাইয়ের স্ত্রী যে। প্রকৃতিতে মাঝরাত, চারদিকে পাথরের প্রাচীর, তার মাঝে দাঁড়ানো আমির নিবাসের অন্তঃপুরীতে অভিশাপ রচিত হল সে রাতে। অন্তুর হৃদয়বিদারী চিৎকার ও নারীত্বের হাহাকারে আমির নিবাসের দেয়ালেও বুঝি থরথরিয়েছিল। অন্তুর জনিদার ফুঁড়ে ধাতব ডাইলেটর প্রবেশ করল গর্ভাশয় অবধি। আমির নিবাসের শেষ ভ্রূণপিণ্ডটুকু গর্ভথলি থেকে অপসারিত হল। 15 মিনিটের ব্যবধানে অন্তুর শরীর ও মেঝে রক্তে স্নাত হল। অন্তু লুটিয়ে পড়ল অন্ধকারের কোলে। রক্তপিণ্ডের মতো দেখতে রক্তে ভেজা এক দলা ভ্রূণ পড়ে রইল মেঝের ওপর। জয় আমিরের রক্ত ও বীর্য শরীর থেকে বয়ে যাবার পর অন্তুর শরীরটা হালকা হয়ে এল। কোথাও একটুও ব্যথা নেই, মায়া নেই। শুধু কলকল ধ্বনি তুলে অন্তুর নারীত্ব রক্তের সাথে বয়ে যাচ্ছে নিম্নদেশ বেয়ে। তা একটু একটু গড়িয়ে গিয়ে হামজার পায়ের তলায়ও তো ঠেকল। হামজা বুকটা মুচড়ে ওঠে। জয়ের রক্ত মিশে আছে এতে? হামজা রক্ত তুলে হাতে মাখে। লাল টকটকে গরম তরল, একটু গন্ধ। হামজার ভেতরে ঘৃণার উদ্রেক হল। এটা জয়ের রক্ত নয়, এটা নোংরা নারীটির বদদেহর্স। চলবে।